সম্প্রতি বাংলাদেশের যে খাগড়াছড়ি জেলায় ওখানে একটা বেশ ভালো মতো গণ্ডগোল কিন্তু শুরু হয়ে গেছে। ওই খাগড়াছড়ি জেলা যে শহর, অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করা হয়েছে, অর্থাৎ রাস্তায় কাউকে বের হলে সরাসরি গুলি করা হবে। এটাই হলো 144। তো ঘটনার প্রেক্ষাপট কি? প্রেক্ষাপটটা হলো ওখানে একজন স্কুল পড়ুয়া ওখানে যে মারমা বা চাকমা যেগুলো আছে, আমি জানি না হলে চাকমা না মারমা, যাদেরকে আদিবাসী বা উপজাতি বা কি বলে, এখন তো নানা রকম কথা বলা হয়, যে পাহাড়ি, এরকম নানা ভাষায় নানা অভিধায় অভিযুক্ত করা হয়। এখন এর মধ্যে কোনটা সঠিক বললে একেবারে যথাযথ হবে, মানে কোন নামটা বললে উপজাতি না আদিবাসী না পাহাড়ি, কোনটা বললে যে যথাযথ হবে আমি ঠিক জানি না। এ বিষয়ে আমার জ্ঞানগম্য খুব বেশি না। কিন্তু যাই হোক, সেই উপজাতি হোক আদিবাসী হোক, একজন স্কুল পড়ুয়া একটা মেয়েকে নাকি রেপ করছে। কারা? এখন রেপ করছে, এইটার এগেনস্টে ওই জায়গার লোকজন বিচারছে, প্রথমে প্রতিবাদ বা মিছিল টিছিল এগুলো করছিল। এখন কথা হচ্ছে যে রেপ যে করছে, তাহলে হঠাৎ করে কথা নেই বার্তা নেই তারা রাস্তায় নেমে গেল কেন? যেটা আমি বিভিন্নভাবে খবর টবর পেলাম, এখানে এই যে পার্বত্য অঞ্চলে, এখানে তো একসময় পুরাপুরি ওই যে উপজাতির লোকজনরা থাকতো, আদিবাসী, তাই না, পাহাড়ি। অতঃপর সেই জিয়াউর রহমানের আমল থেকে কি করা হয়েছে, এইখানের ডেমোগ্রাফি চেঞ্জ করার জন্যে দক্ষিণ অঞ্চল থেকে, বাংলাদেশের যে দক্ষিণ অঞ্চল থেকে প্রচুর লোকজনকে ওখানে সেটেল করে ওখানে ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়ে ওই যে আদিবাসীদের সংখ্যা কম বানানোর একটা প্রচেষ্টা করা হয়েছিল। এবং তখন থেকেই কিন্তু এই আদিবাসীরা, এই যাদেরকে আমরা বলি সেটেলার, তাদের বিরুদ্ধে সর্বদাই কিন্তু একটা শত্রুতামূলক ধারণা পোষণ করে এবং কখনোই তারা কিন্তু বিষয়টাকে সহজভাবে মেনে নেয় না। যদিও পরবর্তীতে নানা ঘটনা, নানা প্রতিঘটনা ইত্যাদির প্রেক্ষিতে একটা পর্যায়ে ওখানে ওই যে প্রথমবার যখন শেখ হাসিনা ক্ষমতা আসছিলেন, তখন ওখানে যে শান্তি বাহিনী ছিল, যারা নাকি ওখানে স্বায়ত্ত শাসন চাইতো বা একটা স্বাধীন জুমল্যান্ড জাতীয় কিছু একটা দেশ বানাতে চাইতো, তো তাদের নেতা সন্তুল লারমার সাথে একটা চুক্তি করে, শান্তি চুক্তি। এবং এরপর আমরা জানি যে আস্তে 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 এখানে মোটামুটি একটা শান্তি প্রতিষ্ঠিত হয়। এটাই আমরা জানতাম এতদিন। কিন্তু পরবর্তীতে আমরা যে জিনিসগুলো নানাভাবে শুনলাম, ওইখানে আগে নাকি সেনাবাহিনীর লোকজন যখন ব্যাপকভাবে ডেপ্লয়মেন্ট থাকতো, তখন ওই সেনাবাহিনীর লোকজনরা ওরা নাকি প্রায়ই ওই উপজাতির ওই লোকদের যে সুন্দরী মেয়েগুলো আছে ওদেরকে নাকি রেপটেপ করতো। এখন সেনাবাহিনীর লোকে রেপ করলে ওইটার কি আর বিচার আচার হয় নাকি? এখন ওদের দেখা দেখি এই যে দক্ষিণাঞ্চলের লোক যারা ওখানে সেটেল ডাউন করছে, ওরাও নাকি সুযোগ পাইলে রেপ করতো। এবং বলা বাহুল্য, কোনো রেপেরই কোনো সুরাহা হতো না, বিচার আচার হতো না, বরং উল্টে যে রেপ হতো এমনও দেখা গেছে তাকে ধরে এনে জেল হাজতে ঢুকানো হতো। এ হচ্ছে অতীতের প্রবণতা। যদিও ওখান থেকে পরবর্তীতে সেনাবাহিনী উইথড্র করা হয়েছে অনেক, যেটা আমি খবর টবর দেখলাম যে 4 ভাগের 3 ভাগ সৈন্যই ওখান থেকে উইথড্র করা হয়েছে। এখন সেনাবাহিনীর লোকজনরা নাকি এখন ওই নারীদের রেপ টেপ করে না, কারণ এখন তো শান্তির সময়। এখন রেপ করলে যদি কোনো সৈন্যের বিরুদ্ধে এই রেপ করার অভিযোগ ওঠে, তাহলে তো চাকরি নিয়ে টানাটানি পড়বে, তাই না? অতএব এই জন্যে করে না। যুদ্ধ অবস্থার মধ্যে থাকলে কিন্তু করলে সমস্যা হতো না। কিন্তু যারা সেটেলার, তাদের তো চাকরি যাওয়ার ভয় নেই, এরা নাকি সময় সুযোগ পেলেই এই রেপ টেপ এখনও করে। এটা হলো মূল বক্তব্য। তো এরকমই একটা ঘটনার এরকমই ধারাবাহিকতার সূত্রে এই যে একটা স্কুলের এই মেয়ে রেপ হয়েছে, অর্থাৎ ধর্ষিতা হয়েছে। এখন তারপরে লোকজন ওখানে রাস্তায় নেমে এটার বিচার চেয়েছে, কারণ ওদের সন্দেহ যে এই কেসেরও কোনো সুরাহা হবে না। যারা নাকি ধর্ষণ করছে, যদিও তাদেরকে একেবারে নাম দেখে কোর্ট ওই থানায় কেস করা হয়েছে, এখন উপজাতির লোকদের ধারণা যে এই ধরনের ঘটনা ঘটলে হয়তো কিছুই হবে না। যারা নাকি রেপ করছে বলে বলা হয়েছে, তাদের হয়তো ধরে 2-1 দিন পরে ছেড়ে দিবে, জামিনে ছেড়ে দিবে, কোনো কিছুই হবে না। মানে উপজাতির লোকজনরা বা আদিবাসী বা পাহাড়ি জনগোষ্ঠী, তারা এগুলো যুগের পর যুগ দেখে 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 এখন প্রচণ্ড বিরক্ত, ত্যক্ত বিরক্ত। এই জন্যে তারা এইবার রাস্তায় নেমে তারা প্রতিবাদ করছে যে এটার সুষ্ঠু সুন্দর বিচার হবে, বিচার করতে হবে।
আবার ঘটনাচক্রে যেটা দেখা গেল যে রেপ করলে সাধারণত ভিকটিমের একটু ওই যে পরীক্ষা টরীক্ষা ফরেন্সিক টেস্ট মেস্ট এগুলো কী জানি হয়, তো এই পরীক্ষা নিরীক্ষার পরে নাকি দেখা গেছে ও নাকি রেপ আদৌ হয়নি। প্রশ্ন হচ্ছে যে ফরেন্সিক টেস্ট কারা করছে? বাঙালিরাই তো করছে, তাই না? সেটেলারদের স্বজাতিভুক্ত লোকজনই তো করছে, তাই না? তো যেহেতু এই ঘটনা নিয়ে একটা তুলকালাম কাণ্ড হচ্ছে, তাহলে সবচাইতে বেস্ট হয় রেপ হয় নাই এইটা যদি বলে দেওয়া হয়, এবং এই ধরনের একটা বক্তব্য বলে দেওয়া তো কোনো বিষয় না। বাংলাদেশে তো সবই সম্ভব, তাই না? মেডিকেল রিপোর্ট চেঞ্জ করে দেওয়া যেতে পারে, যায় হরহামেশাই ঘটে। অর্থাৎ এই মোমেন্টে যেখানে স্পষ্টত রেপ হয়েছে এবং মানুষজন রাস্তায় নেমে আসছে, তাহলে তারা কি তাহলে মিথ্যা একটা অভিযোগ তুলে কি রাস্তায় প্রতিবাদ করতে নামছে নাকি? কারণ ফরেন্সিক টেস্টে যদি দেখা যায় যে আসলে আদৌ রেপ হয় নাই, তাহলে সব দোষ এই আদিবাসীদের উপরে পড়ে না, যে তারা ষড়যন্ত্র করে ম্যাটিকুলাসলি প্ল্যান করে রাস্তায় নেমে একটা ঝামেলা পাকানো, একটা গণ্ডগোল পাকানো, একটা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। বিষয়টা এরকম হয় না? ঘটনা তো আসলে তাই। এবং এই জিনিসটা যখন তারা জানছে যে ঘটনা আসলে এরকম, যে তাদেরকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, তখনই তারা মনে হয় যে একটি হিংসাত্মক পথে চলে গেছে। আর চলে যাওয়ার সাথে সাথে ওখানে পুলিশ, বিডিআর, মিলিটারি মিলে সবাই এখন ওই আদিবাসীদের উপরে চড়াও হয়েছে। আর সেই সাথে সাথে ওখানে যে বাঙালি সেটেলাররা আছে তারাও চড়াও হয়েছে। চড়াও হয়ে বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে দেওয়াটা হচ্ছে এবং জ্বালিয়ে দেওয়াও হয়েছে। জানা যাচ্ছে যে সেনাবাহিনীর গুলিতে নাকি 3 না 4 জন মারা গেছে। এখন এই যে দীর্ঘমেয়াদী একটা কিস্সা বললাম, যে ঘটনা বললাম, তাই না, কাহিনী বললাম, এখন এই ঘটনার প্রেক্ষিতে এই যে বাংলাদেশের যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, তা উনি বলছেন যে খাগড়াছড়ির হিংসার জন্য দায়ী ভারত। অর্থাৎ বলতে চাচ্ছে যে এখানে যে ঘটনা ঘটছে, এই যে উত্তেজনা তৈরি হয়েছে, এই যে প্রতিবাদ বা একটা সহিংস পরিস্থিতি, একটা উত্তেজনা পরিস্থিতি, এর পিছনে ভারতের হাত আছে এবং তারাই বস্তুতে এই কাজটা করাচ্ছে। এখন বলতেই পারে বাংলাদেশের কোনো জায়গায় কোনো কিছু হলে, যেমন প্রথমত ভিতরে কোনো কিছু হলে আওয়ামী লীগের হাত আছে বলে একেবারে ডাইরেক্টলি কিন্তু অভিযুক্ত করে। আর অতীতে শেখ হাসিনার আমলে কিন্তু এই একই ফর্মুলায় কাজ করতো। কোনো জায়গায় কোনো ঝামেলা হলে ওখানে জামাত শিবির এই ঘটনাটা ঘটিয়েছে, বিএনপি জামাত শিবির এই ঘটনাটা ঘটিয়েছে। ওই একই ফর্মুলা এখন দেশের ভিতরে ঘটনা হলে ওই আওয়ামী লীগের উপরে দোষ চাপায়। আর এখন যেহেতু খাগড়াছড়ি অঞ্চলে ঘটনাটা ঘটছে, অর্থাৎ ভারত এই ঘটনাটা ঘটাচ্ছে। ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? এখানে আমি যদি তর্কের খাতিরে ধরি যে ভারত এই কাজটা করছে, বাংলাদেশের মধ্যে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে, এবং ওই অঞ্চলে ওই আরাকান আর্মি টার্মি মিলে যে মানে এখন যে ঘটনাটা ঘটতে যাচ্ছে, ওই জায়গায় মনে হয় যে একটা আলাদা রাষ্ট্র হওয়ার একটা প্রক্রিয়ায় আছে। এবং যেটা আমরা শুনলাম যে ওই আদিবাসীর কেউ নাকি আবার স্লোগান দিয়েছে ওই পার্বত্য অঞ্চলকে তারা ভারতের সাথে মিশায় ফেলতে চায়। তো যখন এই স্লোগান দিয়েছে, তখন তো বাংলাদেশের স্বরাষ্ট্র যে মানে আছে উপদেষ্টা, এটা তো বলতেই পারে যে ভারতের ষড়যন্ত্র। কারণ ওই ধরনের স্লোগান তো একমাত্র তারাই দিবে যারা নাকি ভারতের পক্ষ হয়ে কাজ করে। তবে ওই জিনিসটাকে আসলে ভারতের ষড়যন্ত্র দেখানোর জন্য যে 2-4 জন লোক যে সরকারের লোকজনের কাছ থেকে পয়সা খেয়ে যে ওই স্লোগান দেয় না, তারই বা গ্যারান্টি কী? অর্থাৎ বিষয়টাকে ভারতের উপর চাপানোর জন্য, ভারতকে দোষী সাব্যস্ত করানোর জন্য। এখন এরপরেও যদি আমি তর্কের খাতিরে ধরি যে ভারত এটার পিছনে আছে এবং বাংলাদেশে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছে, বা ওইখানের ওই অঞ্চল নিয়ে একটা আলাদা রাষ্ট্র গঠন করার পায়তারা আছে, আমি যদি ধরি যে এটাই রাইট, সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে ভারত কেন এই কাজটা করছে? এতদিন তো করে নেই, এখন হঠাৎ করে করা শুরু করলো কেন? রহস্যটা কি? এইখানে ভারতের দায় বেশি না বাংলাদেশের দায় বেশি বলেন তো? আমরা যদি একটু দেখি যে 15-16 বছর ধরে আওয়ামী লীগের শাসন আমল ছিল, শেখ হাসিনা ছিল, তখন কিন্তু এই সমস্ত কিছুই হয় নাই, তাই না? 5 আগস্ট 2024 সালের পরে এসে আজকে হয়তো এই ঘটনা ঘটছে। এখন ভারত যদি এর পিছনে দায়ীও থাকে, তাহলে আসলে ঘটনার সূত্রপাত কীভাবে, ভারত কেন এটা করতেছে, সেটাও তো আমাদেরকে দেখতে হবে। আপনি খালি ভারতকে দায়ী সাব্যস্ত করে তার দায় সারলেন এবং দেশের মানুষকে উত্তেজিত করার চেষ্টা করলেন, ইটস নট দ্য সলিউশন, রাইট? এখন ভারত কেন এই কাজটা করতে চাচ্ছে? এই যদি আমি ধরি যে এটা ভারত করছে, তাহলে বোঝাই যায় যে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডর কারণেই বস্তুত ভারত এই কাজটা করছে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসেই তো 7 সিস্টার্স যদি অশান্ত হয়,
না সরি, মানে বাংলাদেশের পরিস্থিতি যদি অশান্ত হয়, সেভেন সিস্টার্স শান্ত থাকবে না, অর্থাৎ সরাসরি হুমকি। তারপরে ওই চিকেন নেক দখল করবে, আর কিছু ওই অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর লোক তো বললো যে 2 দিনের মধ্যে কলকাতা দখল করবে, তাই না? আবার প্রতিনিয়ত বাংলাদেশের থেকে এই রকম আওয়াজ উঠতো যে সেভেন সিস্টার্স তারা স্বাধীন করে ফেলবে। একবার তো একজন উপদেষ্টা, ওই যে অল্প বয়সী উপদেষ্টা, রীতিমতো সেভেন সিস্টার্স মিলে বাংলাদেশের অলরেডি একটা ম্যাপও তো এঁকে ফেলছিল, ফেলেনি? তো এতগুলো উস্কানিমূলক ঘটনা ঘটার পর বাংলাদেশের সরকার বা বাংলাদেশের মানুষ কিভাবে আশা করে যে ভারতের মতো একটা বিশাল দেশ এবং আঞ্চলিক ক্ষেত্রে একটা পরাশক্তিও বটে, তাদের অর্থনীতি বিশাল, সামরিক শক্তি বিশাল, এবং ভারতের পেটের মধ্যে অনেকটা বাংলাদেশ অবস্থিত, তো সেই ভারতের বিরুদ্ধে বাংলাদেশ যারই মদতে উত্তেজনাপূর্ণ কথা বলুক না কেন, ভারত এইটা একেবারে হজম করে যাবে, এটা বাংলাদেশ কিভাবে আশা করে? বাংলাদেশ প্রতিনিয়ত ভারতকে খোঁচাতে থাকবে, উত্তেজিত করতে থাকবে, আর ভারত বসে বসে আঙুল চুষবে, সেটা তো হয় না। ভারত তখন কি করবে? পাল্টা উস্কানিমূলক কথাবার্তা না বলে তারা এমন কিছু কর্মকাণ্ড ঘটাবে যাতে করে বাংলাদেশ অস্থির হয়ে যায়। এমনিতেই ভারতের রাজনীতিবিদরা তো অত্যন্ত পরিপক্ক, তাই না? তারা মানে ওই উপরে উপরে এসে উত্তেজনাপূর্ণ কথাটা বলে না, তারা বরং যেটা করে সেটা কাজের মধ্যে দিয়ে বুঝিয়ে দেয়, তাই না? তাহলে এখানে যদি আজকে আমি ওই যে বললাম যে তর্কের খাতিরে ধরেও যদি নিই যে ভারত আজকে এই পার্বত্য চট্টগ্রামের উত্তেজনার জন্য দায়ী, তো সেটা যদি হয় তাহলে তাদেরকে উৎসাহিত কে করছে, তাদেরকে এটা করতে বাধ্য কে করছে? আমাদের বাংলাদেশের সরকারই করছে। বাংলাদেশের সরকারের উত্তেজনাপূর্ণ কথাবার্তার কারণে বিরক্ত হয়ে ভারত এই কর্মকাণ্ডটা করছে। এটা বুঝতে কি আপনাকে বিশাল মানে বিজ্ঞানী হতে হবে, রকেট সায়েন্টিস্ট হতে হবে? সাম্প্রতিক যেভাবে বাংলাদেশ পাকিস্তানের সাথে দরম মহরম করছে, আবার আমেরিকার সাথে দরম মহরম করে আমেরিকা যাতে ঘাঁটি টাটি করতে পারে অথবা অ্যাটলিস্ট করিডোর পায়, তারপরে চট্টগ্রাম বন্দর তারা নিয়ন্ত্রণে নিয়েছে, এ ধরনের অনেক ঘটনাই তো ঘটে গেছে, এবং এর প্রত্যেকটাই তো ভারতের স্বার্থের বিরোধী, তাই না? তো বাংলাদেশ যদি পাকিস্তান বা আমেরিকার সাথে যোগসাজশ করে ভারতকে অস্থির করার জন্য নানা রকম প্ল্যান পায়, তারা এখানে করা শুরু করে, তো ভারত তো ভাই ছেড়ে দিবে না। এখন আপনি পায়ে পাড়া দিয়ে গ্যাঞ্জাম বাঁধাবেন, তারপরে পাল্টা যখন আপনাকে মার দিতে যাবে তখন আপনি বলবেন যে আমাকে মেরে ফেললো রে, কেটে ফেললো। ওই যে ভিকটিম গেম যদি আপনি খেলা শুরু করেন, এটাতে তো কাজ দিবে না। আপনারা এইভাবে ভিকটিম গেম না খেলে যদি সুচতুরভাবে স্মার্টলি সব কিছু হ্যান্ডেল করতেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের তো কোনো প্রয়োজনই ছিল না ভারতের বিরুদ্ধে কথা বলা, বিষোদ্গার করা, তাই না? জাস্ট এটা বললেই হতো যে সেখানে এতদিন ভারতের প্রেসক্রিপশনে চলছে, আমরা এখন সেটা চলবো না, আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বজায় রেখে একটা স্বাধীন দেশের মানুষ যেভাবে আচরণ করে আমরা সেটাই করব, এইটুক বললেই হতো। আপনি তাদের সেভেন সিস্টার্সের ব্যাপারে আপনি উত্তেজনাপূর্ণ কথা বলবেন, আপনি চিকেন নেক দখল করার মতো উত্তেজনাপূর্ণ কথা বলবেন, আপনি ওই কলকাতা দখল করা, অবশ্যই এটা সরকার বলে নাই, বলছে অবসরপ্রাপ্ত সৈনিক। আমি অতএব এটাকে আমি সারপাস করে যেতে পারি, কিন্তু সরকারের লোকই তো ওই যে সেভেন সিস্টার্স, তারপর পশ্চিমবঙ্গ টঙ্গ নিয়ে বাংলাদেশ নিয়ে একটা বৃহত্তর বাংলাদেশের ম্যাপ আঁকছিল না? কে করছিল? এটা তো মাহফুজ না কি জানি করছিল, সে তো সরকারের উপদেষ্টা, তো এটা তো সরকারেরই বক্তব্য হিসেবে ধরে নেবে ভারত, তাই না? তা আপনারা এতগুলো উস্কানিমূলক কর্মকাণ্ড করে যাবেন এবং যত বড় মুখ না তত বড় কথা বলবেন, ভারতের একটা মানে একটা চাপ দিলে বাংলাদেশের কোনো অস্তিত্ব থাকে না। বাস্তবতা এরকম না? তা আপনি ইসলামী জোশে উদ্বুদ্ধ হয়ে ধর্মান্ধের মতো আচরণ করে আপনি কনসিকুয়েন্স কী হবে, অর্থাৎ প্রতিক্রিয়া কী হবে, এইটার কোনো চিন্তাভাবনা না করে যদি আপনি উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলে যেতেই থাকেন, এবং আপনি যদি মনে করেন যে আপনি বলে যেতে থাকলে ভারত আঙুল চুড়বে, বিষয়টা তো আসলে এরকম না। এবং ভারত যদি অতঃপর বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করতে যায়, সেখানে পাকিস্তান বা আমেরিকা আপনাকে বাঁচাতে আসবে না, এটাই রিয়ালিটি। এখন এটা যদি আপনারা না বুঝে আপনারা স্মার্টলি না চলেন, রাষ্ট্র নায়কোচিত পদক্ষেপ বা কথাবার্তা আপনারা না বলেন, এবং এমন এমন কথা আপনারা বলেন যে যার মানে প্রতিক্রিয়া কী হবে বা ফলাফল কী হবে, অর্থাৎ পরিণতির কথা না ভেবে যদি উল্টাপাল্টা কথাবার্তা আচরণ করেন, তাহলে তো খাগড়াছড়ির মতো ঘটনা খালি একটা না, এরকম আরও ঘটতে থাকবে। এ ব্যাপারে কিন্তু নিশ্চিত হওয়া যায়। এই ভারতের ব্যাপারে উত্তেজনাপূর্ণ কথা বন্ধ করেন,
আপনি পাকিস্তান মন চায় আমেরিকার সাথে যা ইচ্ছে খুশি করেন, ইট ডাজন্ট ম্যাটার অ্যাট অল, কিন্তু মুখে অন্তত উত্তেজনাপূর্ণ কথাবার্তা এগুলো বন্ধ করেন। এগুলো বন্ধ করলেও কিন্তু অনেক সমস্যা থেকে রক্ষা পাওয়া যায়। এই জন্য মুখটাকে একটু নিয়ন্ত্রণ থাকতে হবে, তাই না? বুঝতে হবে যে আপনার ওজন কতটুক। আপনার ওজন যদি 1 কেজি হয়, আপনি ওই 10 কেজি ওজনের একজন মানুষের সাথে লড়াই করতে গেলে আপনাকে পিষে মেরে ফেলা হবে, তাই না? বিষয়টা এরকম না। এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।